Biography and Memoir বেঙ্গলি বুক সামারি এপিসোড 2 বিকামিং বিহেভিয়ার অ্যালাইভ অর্থাৎ সাধারণ মেয়ে থেকে প্রসিদ্ধ দার্শনিক হয়ে ওঠার গল্প। বিহেভিয়ারের জীবনী লিখেছেন কেট কির্কপাট্রিক। ইন্ট্রোডাকশন। বিকামিং বিহেভিয়ার সিমন দ্য বোভুয়ার আধুনিক নারীবাদের ইতিহাস বদলে দেওয়া এক অজানা গল্প। আপনি সিমন দ্য বোভুয়ারের পুরো গল্প জানেন বলে ভাবছেন? আবার ভাবুন, জন-পল সার্ত্রের ছায়ার পেছনে দাঁড়িয়েছিল এমন এক অসাধারণ মস্তিষ্ক যার চিন্তাধারা আধুনিক নারীবাদকে রূপ দিয়েছে, অথচ বছরের পর বছর ধরে তার প্রতিভাকে শুধুমাত্র সার্ত্রের কাজের প্রতিফলন বলে এড়িয়ে যাওয়া হয়েছে। 1949 সালে বোভুয়ার একটা বিশাল ধাক্কা দিয়েছিল সমাজে। তার মাস্টারপিস দ্য সেকেন্ড সেক্স শুধু কয়েকজনের নজর কাড়েনি, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মহিলাদের স্থান নিয়ে প্রচলিত ধারণাগুলো ভেঙে দিয়েছিল। এটা কেবল আর একটা বই ছিল না, এটা ছিল একটা সজাগ বার্তা যা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে টিভি স্ক্রিন আর খবরের কাগজের তর্কে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এখানে একটা মোচড় আছে যা শুনলে আপনি অবাক হবেন। নারীবাদী বিপ্লবকে অনুপ্রাণিত করা আর অসংখ্য নারীর অধিকার নিয়ে লড়াই করার জন্য জাগিয়ে তোলা সত্ত্বেও বোভুয়ারের নিজের বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকারকে ঘিরে একটা বিরক্তিকর যুদ্ধ লড়তে হয়েছিল। সমালোচকরা তাকে সার্ত্রের ছায়া বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, বলেছেন যে তার চিন্তাভাবনা নাকি সার্ত্রের ধারণার কপি। কিন্তু আসল সত্যটা এখন বেরিয়ে আসছে। কেট কির্কপাট্রিকের অসাধারণ জীবনী একটা বিস্ময়কর বিষয় সামনে এনেছে। বোভুয়ার শুধু সার্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলছিলেন না, তিনি নিজেই একটা আলাদা দার্শনিক পথ তৈরি করেছিলেন। তার চিন্তাধারা কেবল সার্ত্রের প্রতিফলন ছিল না, ওগুলো ছিল একেবারে তার নিজের, অনন্য আর শক্তিশালী। এবার ভাবুন, এই গল্পটাকে আরও চিত্তাকর্ষকই বানায়। যখন সবাই তার সার্ত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যস্ত, তখন বোভুয়ার গোপনে এমন একটা দার্শনিক কাঠামো দাঁড় করাচ্ছিলেন যা লিঙ্গ, স্বাধীনতা আর মানব প্রকৃতিকে নিয়ে আমাদের ভাবনার পদ্ধতি বদলে দেবে। তার জীবন শুধুমাত্র কারোর সঙ্গী হওয়ার গল্প ছিল না, এটা ছিল একজন বিপ্লবী চিন্তাবিদের গল্প। এটা শুধু আরেকটা জীবনী নয়, এটা যাত্রা। এটা এমন একজন নারীর মন নিয়ে যাত্রা যিনি সমাজের সব গোড়া ধারণাকে প্রশ্ন করতে সাহস করেছিলেন। আপনি জানতে পারবেন তার ভাবনাগুলো কিভাবে বিকশিত হয়েছিল, সেগুলো কোথা থেকে এসেছে আর কেন সেগুলো আজও এত গুরুত্বপূর্ণ। এই ভিডিও আপনাকে ধরে রাখবে, কারণ এখানে বেরিয়ে আসবে বোভুয়ারের চিন্তার পেছনের লুকানো প্রভাবগুলো, সার্ত্রের সঙ্গে তার ধারণার পার্থক্যগুলো, আর তার কাজ আজও সমাজকে কিভাবে নাড়া দিচ্ছে। সত্যিকারের সিমন দ্য বোভুয়ারকে জানতে চান? এমন একজন নারী যার মেধা আর স্বাধীন মানসিকতা আমাদের বর্তমান পৃথিবী গড়তে সাহায্য করেছে। এটা সেই গল্প যা সবাই আপনাকে জানতে দিতে চায়নি। একবার শুনলে নারীবাদ, দর্শন আর স্বাধীন চিন্তার শক্তি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে বেরিয়ে আসবে সবচেয়ে বড় চমক। বোভুয়ারের চিন্তাধারা কিভাবে আপনার নিজের জীবনকে প্রভাবিত করেছে সেটা আপনি জানেন বা জানেন না। চ্যাপ্টার 1 of 8 বিকামিং বিহেভিয়ার। সিমন দ্য বোভুয়ার এক ভুল বুঝে পাওয়া বুদ্ধিবৃত্তিক জায়ান্ট। সিমন দ্য বোভুয়ার ছিলেন এমন একজন অসাধারণ ফরাসি দার্শনিক যাকে বহুদিন ধরে তার বিখ্যাত সঙ্গী জন-পল সার্ত্রের ছায়ায় রাখা হয়েছিল। দশকের পর দশক ধরে সমাজ তার বুদ্ধিবৃত্তিক অবদানগুলোকে অন্যায়ভাবে উপেক্ষা করেছে আর বিকৃতভাবে উপস্থাপন করেছে। বিংশ শতকের মাঝামাঝি সময়ে স্বাধীন চেতা নারীদের বোঝা মানুষের জন্য কঠিন ছিল, কিন্তু বোভুয়ার ছিলেন এমন একজন দুর্দান্ত চিন্তক যিনি এই সমাজের প্রচলিত ধারণাগুলোকে
চ্যালেঞ্জ করেছিলেন। তিনি শুধু সার্ত্রের সঙ্গী ছিলেন না, তিনি নিজেই ছিলেন একজন পথপ্রদর্শক দার্শনিক। তার ছাত্র জীবনের ডায়েরি আর ব্যক্তিগত চিঠিগুলোতে আমরা পাই এক জটিল, স্বাধীন চেতা নারীর ছবি। সাধারণ ধারণার বিপরীতে বোভোয়ার কখনোই একজন অনুগত বা নির্ভরশীল ব্যক্তি ছিলেন না। তিনি অনেক দার্শনিক ধারণা স্বাধীনভাবে তৈরি করেছিলেন, যেগুলো পরে সার্ত্রের নামে পরিচিত পেয়েছিল। উদাহরণস্বরূপ, তার প্রাথমিক দার্শনিক লেখাগুলোতে নিজের জন্য থাকা আর অন্যদের জন্য থাকার মতো জটিল ধারণাগুলো আলোচিত হয়েছিল। এই ভাবনাগুলো সার্ত্রের বিখ্যাত কাজ বিইং অ্যান্ড নাথিংনেসের আগেই তৈরি হয়েছিল। তার চিন্তাধারা ছিল গভীর, মৌলিক আর একেবারে নিজের। তবে তার প্রতিভা থাকা সত্ত্বেও সমাজ বারবার তার অর্জনগুলোকে হেয় করেছে। তাকে ডাকা হতো নত্রে দামে দে সার্ত্রে, সার্ত্রের দেবী নামে। তিনি যেন শুধু সার্ত্রের জীবনের সহায়ক চরিত্র, দ্য নিউ ওয়ার্কার। একবার তাকে সবচেয়ে সুন্দর অস্তিত্ববাদী বলে উল্লেখ করেছিল, যা তার বুদ্ধিমত্তাকে পুরোপুরি উপেক্ষা করে। তার রোমান্টিক জীবনও প্রচলিত চিত্র থেকে অনেক বেশি জটিল ছিল। সার্ত্র তার প্রধান বুদ্ধিবৃত্তিক সঙ্গী হলেও তিনি তার একমাত্র গুরুত্বপূর্ণ রোমান্টিক সম্পর্ক ছিলেন না। উদাহরণস্বরূপ, চলচ্চিত্র নির্মাতা ক্লদ লাজম্যানের সঙ্গে তার একটি বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনিই একমাত্র পুরুষ যাকে তিনি অন্তরঙ্গভাবে সম্বোধন করেছিলেন। বোভোয়ারের প্রতি এই আচরণ সেই সময়ের গভীর লিঙ্গ বৈষম্যের প্রতিফলন। তিনি ছিলেন এমন একজন নারী যার অসাধারণ মেধা আর প্রবল স্বাধীন মানসিকতা ছিল, আর ঠিক এই গুণগুলোই সমাজকে অস্বস্তিতে ফেলেছিল। সাম্প্রতিক বছরগুলোতে তার প্রকৃত প্রতিভা নিয়ে আরও গবেষণা সামনে এসেছে। এখন গবেষকেরা বোভোয়ারকে অস্তিত্ববাদ আর নারীবাদী চিন্তাধারার একজন পথিকৃৎ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কিভাবে সমাজের পক্ষপাতিত্ব প্রকৃত প্রতিভাকে ঢেকে দিতে পারে। সিমন দ্য বোভোয়ার কেবল সার্ত্রের সঙ্গী ছিলেন না, তিনি ছিলেন এমন এক বিপ্লবী চিন্তক যিনি তার সময়ের বুদ্ধিবৃত্তিক জগৎকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যাপ্টার 2 of 8, বিকামিং বিহেভিয়ার। সিমন দ্য বোভোয়ারের শৈশব, দর্শনের বীজ বপনের গল্প। 1908 সালে প্যারিসে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম সিমন দ্য বোভোয়ারের। তার শৈশব ছিল বুদ্ধিবৃত্তিক জাগরণ আর দর্শনের অনুসন্ধানে ভরা এক আকর্ষণীয় যাত্রা। ছোটবেলায় বোভোয়ার তার পরিবারের গ্রামীণ এস্টেটগুলো ঘুরে দেখার ভীষণ শখ ছিল। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী, যিনি খুব দ্রুত সবার নজর কাড়েন। তার বাবা একবার গর্ব করে বলেছিলেন, সিমন পুরুষের মতো ভাবে। এই উক্তি সেই সময়ের লিঙ্গভিত্তিক পক্ষপাতের পরিচয় দেয়। তার পরিবারের বিশেষ ধর্মীয় পরিস্থিতি তার বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার মা ছিলেন গোঁড়া ক্যাথলিক আর তার বাবা ছিলেন একদম নিরেট নাস্তিক। এই দার্শনিক পার্থক্য তাকে ছোটবেলা থেকেই মতের ভিন্নতা আর বুদ্ধিবৃত্তিক বিতর্কের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। প্রথম দিকে ধর্মে গভীরভাবে বিশ্বাসী বোভোয়ার খ্রিস্টান মূল্যবোধের মাধ্যমে মানব সমতার শক্তিশালী ধারণার সন্ধান পান। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের চোখে সব মানবাত্মা সমান। সমতার এই প্রাথমিক ধারণাটি পরবর্তীতে তার নারীবাদী দর্শনের ভিত্তি তৈরি করে। তার শৈশবের পাঠাভ্যাস তার দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাত্র 11 বছর বয়সে তিনি লুইসা মে অলকটের লিটল ওমেন পড়ে দারুণভাবে প্রভাবিত হন। বিশেষ করে জো মার্চ চরিত্রটি তার মনে গভীর ছাপ ফেলেছিল। জো ছিল এমন একজন মেয়ে যাকে সৌন্দর্য বা প্রচলিত নারীত্বের গুণে নয়, বরং তার শেখার আর লেখালেখির প্রতি আবেগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছিল। বই আর ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বোভোয়ার সমাজের নারীদের প্রতি প্রত্যাশাগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। তিনি ভাবতেন, কেন নারীদের স্বপ্ন ত্যাগ করতে বলা হয় আর পুরুষদের স্বপ্ন পূরণে উৎসাহ দেওয়া হয়? এই সমালোচনামূলক ভাবনা তার ভবিষ্যতের নারীবাদী দর্শনের বীজ বপন করেছিল। ভালোবাসা আর সম্পর্ক নিয়ে বোভোয়ার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একমাত্র প্রকৃত ভালোবাসা হলো এমন বন্ধুত্ব যা বুদ্ধিবৃত্তিক সমতার ভিত্তিতে তৈরি। তার সময়ের জন্য এই চিন্তাধারা ছিল একেবারেই বিপ্লবী।
যা প্রচলিত রোমান্টিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেছিল। তার শৈশব অভিজ্ঞতাগুলো তাকে এক বিপ্লবী চিন্তাবিদে পরিণত করেছিল। তিনি প্রচলিত লিঙ্গ ভূমিকা প্রত্যাখ্যান করেছিলেন এবং বুদ্ধিবৃত্তিক আর ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করতেন। এই প্রাথমিক দর্শনের বীজ পরবর্তীতে তার নারীবাদী আর অস্তিত্ববাদী লেখায় পূর্ণরূপ লাভ করে। বোভুয়ারের শৈশব আমাদের দেখায় কিভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা আর সমালোচনামূলক চিন্তাভাবনা গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। একজন কৌতূহলী শিশু থেকে বিশ্বখ্যাত দার্শনিক হয়ে ওঠার তার এই যাত্রা সমাজের প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে প্রশ্ন তোলার শক্তির সাক্ষ্য বহন করে। চ্যাপ্টার 3 অফ 8 বিকামিং বিহেভিয়ার। সিমন দ্য বোভুয়ার, বিশ্বাস থেকে দর্শনে যাত্রা। সিমন দ্য বোভুয়ারের শৈশব ছিল গভীরভাবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। ছোটবেলায় তিনি ভোরবেলা উঠে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভাবতেন এটি ঈশ্বরের অসাধারণ সৃষ্টির প্রকাশ। তিনি সপ্তাহে 3 বার মিসা অনুষ্ঠানে অংশ নিতেন এবং এক সময় সন্ন্যাসিনী হওয়ার কথাও ভেবেছিলেন। তবে তার কৈশোরে এই আধ্যাত্মিক যাত্রায় বড় রকমের পরিবর্তন ঘটে। আশেপাশের জগতে তিনি গভীর বৈপরীত্য লক্ষ্য করতে শুরু করেন। বিশেষ করে সমাজে পুরুষ ও নারীর জন্য ভিন্ন ভিন্ন প্রত্যাশা তার মনে প্রশ্ন জাগায়। তার পরিবারের পরিস্থিতি এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বাবা ছিলেন একরকম উদাসীন, জীবনটা মজা করে কাটাতেন, মদ খেতেন আর সন্দেহজনক কাজে জড়িয়ে পড়তেন। অন্যদিকে তার মা দিনরাত পরিশ্রম করতেন সংসার সামলানোর জন্য। এই বৈপরীত্য ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে তার ধারণাকে চ্যালেঞ্জ করে। প্যারিসের একটি ধর্মীয় বইয়ের দোকানে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনার পর তার বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়ে। দোকানের একজন কর্মী তার সামনে অশালীন আচরণ করেন। এই ঘটনার পর বোভুয়ার আর ঈশ্বরকে ন্যায়পরায়ণ ও দয়ালু হিসেবে কল্পনা করতে পারলেন না। তিনি ক্রমশ ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন। 19 বছর বয়সে এসে বোভুয়ার এমন কিছু ধারণা গড়ে তোলেন যা পরবর্তীতে অস্তিত্ববাদ এক্সিস্টেনশিয়ালিজম হিসেবে পরিচিত হবে। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে আমাদের কর্মই আমাদের পরিচয় গড়ে তোলে, কোনো পূর্বনির্ধারিত ঐশ্বরিক পরিকল্পনা নয়। এটা তার আগের ধর্মীয় বিশ্বাস থেকে একদম ভিন্ন এক দৃষ্টিভঙ্গি ছিল। মজার ব্যাপার হলো ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস ছেড়ে দিলেও বোভুয়ারের মধ্যে এক ধরনের ভবিষ্যৎ বক্তার মতো অনুভূতি থেকে গিয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে তার একটি গুরুত্বপূর্ণ বার্তা বিশ্বকে জানানোর দায়িত্ব আছে। এটা অনেকটা বাইবেলের ইসাইয়া ভবিষ্যৎ বক্তার গল্পের মতো, যিনি নিজে ঈশ্বরের বার্তা দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। তার দার্শনিক যাত্রার বৈশিষ্ট্য ছিল অর্থ ও বোঝাপড়ার প্রতি এক ধরনের অবিরাম অনুসন্ধান। তিনি জীবনের পূর্বনির্ধারিত পথের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন এবং ব্যক্তিগত দায়িত্ব ও স্বাধীনতার পক্ষে মত দিয়েছিলেন। এই দৃষ্টিভঙ্গি পরবর্তীতে তার দর্শনের কেন্দ্রীয় ভিত্তি হয়ে ওঠে। বোভুয়ারের বিশ্বাস থেকে অস্তিত্ববাদের দিকে যাত্রা কোনো আকস্মিক বিচ্ছেদ নয়, বরং ক্রমাগত প্রশ্ন আর চিন্তাভাবনার ফল। তার অভিজ্ঞতাগুলো মানব অস্তিত্ব, স্বাধীনতা আর ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে তার গভীর বোঝাপড়া তৈরি করেছিল। তার গল্প আমাদের দেখায় কিভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা দার্শনিক চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। বোভুয়ার তার সংশয় আর পর্যবেক্ষণগুলোকে এক শক্তিশালী দার্শনিক পদ্ধতিতে রূপান্তরিত করেছিলেন, যা সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করেছে আর পরবর্তী প্রজন্মের চিন্তকদের অনুপ্রাণিত করেছে। চ্যাপ্টার 4 অফ 8 বিকামিং বোভুয়ার। সিমন দ্য বোভুয়ারের লউডেসে জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। 1926 সালের গ্রীষ্ম, মাত্র 18 বছর বয়স। সিমন দ্য বোভুয়ার তার খালার সাথে লউডেস গিয়েছিলেন। লউডেস জানেন তো, ওই বিখ্যাত ক্যাথলিক তীর্থস্থান। সেখানকার অভিজ্ঞতায় ওনার
চিন্তা ভাবনায় এক বড় সড় পরিবর্তন নিয়ে এসেছিল। লর্ডেসে গিয়ে বোভোয়ার প্রথমবার এমন এক জিনিস দেখলেন যা ওনার জীবন দর্শন পাল্টে দিল। গভীর মানবিক কষ্ট, চারপাশে শুধু অসুস্থ ভগ্ন স্বাস্থ্য মানুষ, সবাই অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠার আশায় প্রার্থনা করছে। এই অভিজ্ঞতা ওনার আগে থেকে জানা বোঝার সব ধারণাকে নাড়িয়ে দিয়েছিল। প্রথমে তো ওই অসুস্থ মানুষদের দেখে ওনার নিজের আরামদায়ক জীবনের প্রতি একরকম বিতৃষ্ণা জন্মায়। মনে হতে থাকে, আমি তো আরামে আছি, এদের জন্য কিছু করছি না। নিজের মানসিক আর বৌদ্ধিক দূরত্ব নিয়ে লজ্জাও লাগে। এমনকি কিছু সময়ের জন্য উনি ভাবেন পুরো জীবনটাই অন্যের কষ্ট লাঘবের জন্য উৎসর্গ করবেন। কিন্তু পরে বুঝলেন নিজের সবকিছু ছেড়ে দিয়ে পুরো আত্মত্যাগ করাটাই ঠিক সমাধান নয়। বরং উনি এমন একটা চিন্তা তৈরি করলেন যেখানে নিজের জীবনটা ভালোভাবে বাঁচার সাথে সাথে অন্যদের জন্য কিছু করা যায়। বোভোয়ার মূলত একটা ভারসাম্য খুঁজে পেলেন, নিজের স্বাধীনতা বজায় রেখে অন্যদের সাহায্য করা। তিনি বুঝলেন নিজের স্বতন্ত্রতা ধরে রাখা যতটা গুরুত্বপূর্ণ, অন্যদের জন্য কাজ করতেও সেটা ততটাই জরুরি। নিজের পরিচয় হারিয়ে ফেললে সত্যিকারের সাহায্য করাও সম্ভব নয়। এই অভিজ্ঞতা ওনার দার্শনিক দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিল। উনি মনে করলেন দার্শনিক চিন্তা শুধু তত্ত্বের গণ্ডিতে আটকে থাকা উচিত নয়, বরং সেটা বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত হওয়া দরকার। মানুষের অনুভূতি আর জীবনের বাস্তবতাকে বোঝা দার্শনিক চিন্তার এক গুরুত্বপূর্ণ দিক। এরপর উনি বুঝলেন সাহিত্যই সেই মাধ্যম যা বৌদ্ধিক চিন্তা আর আবেগের অভিজ্ঞতাকে একসাথে প্রকাশ করতে পারে। সাহিত্য মানুষের জটিল অনুভূতি আর দার্শনিক ধারণা দুইকেই একই সাথে ধরতে পারে। এই উপলব্ধি থেকে বোভোয়ার টেন্টাটিভ দি এক্সিস্টেন্স অ্যাটেম্পটেড এক্সিস্টেন্স নামে একটা 68 পৃষ্ঠার উপন্যাসের খসড়া লিখলেন। এখানে তিনি মানুষের জীবন, ব্যক্তিগত স্বাধীনতা আর সামাজিক দায়িত্ব নিয়ে তার নতুন ভাবনাগুলো প্রকাশ করেন। লর্ডেসে এই অভিজ্ঞতা ওনার চিন্তাভাবনার পুরো দিশা বদলে দিয়েছিল। এক মুহূর্তে কিভাবে জীবনের দর্শন পাল্টে যায় সেটা বোভোয়ার দেখিয়ে দিলেন। তিনি এই মানব কষ্টের অভিজ্ঞতাকে ব্যবহার করলেন নিজের দার্শনিক চিন্তায়। জীবনের মানে, অন্যের প্রতি সহানুভূতি আর জীবনের গভীরতায় কিভাবে যুক্ত হওয়া যায় সেটা নতুনভাবে ব্যাখ্যা করলেন। এই ঘটনার প্রভাব ওনার পরবর্তী যুগান্তকারী দার্শনিক আর নারীবাদী লেখাগুলোর মধ্যেও স্পষ্ট। ব্যক্তিগত অভিজ্ঞতাকে বুদ্ধিবৃত্তিক অন্তর্দৃষ্টিতে রূপান্তর করার বোভোয়ারের এই অসাধারণ ক্ষমতা আমাদের আজও মুগ্ধ করে। চ্যাপ্টার 5 অফ 8 বিকামিং বিহেভিয়ার, সিমন দ্য বোভোয়ার। এক অসাধারণ বুদ্ধিবৃত্তিক যাত্রা। সিমন দ্য বোভোয়ারের প্রাথমিক শিক্ষা জীবন ছিল অসাধারণ মেধা আর দৃঢ় সংকল্পের গল্প। দর্শন আর গণিতের ব্যাচেলরেট পরীক্ষায় দারুণ ফল করার পর তিনি প্যারিসের বিখ্যাত সরবোন বিশ্ববিদ্যালয়ে দর্শনের পড়াশোনা শুরু করেন। তার মূল লক্ষ্য ছিল কঠিন অ্যাগ্রিগেশন পরীক্ষার প্রস্তুতি নেওয়া, যা তাকে শিক্ষার যোগ্যতা অর্জনে সাহায্য করবে। এकोल নর্মাল সুপেরিয়রে পড়াশোনা করার সময় বোভোয়ার জ্ঞা পল সার্ত্রের সঙ্গে পরিচিত হন। এই মুহূর্তটি তার ব্যক্তিগত আর বুদ্ধিবৃত্তিক জীবনে বড় ভূমিকা রাখে। তবে প্রচলিত ধারণার মতো তাদের প্রথম দেখা নাটকীয় বা প্রেম প্রথম দৃষ্টি ধরনের কিছু ছিল না। প্রথম পরিচয়ের সময় বোভোয়ার আসলে সার্ত্রের বন্ধু রেনে মেওয়ের প্রেমে পড়েছিলেন। সার্ত্র তাকে প্রথমে খুব একটা প্রভাবিত করতে পারেননি। তিনি তার বোনকে সার্ত্র সম্পর্কে মজা করে বলেছিলেন যে সে খুবই খাটো আর অসাধারণ কুৎসিত। এমনকি একবার মজার ছলে তার বোনকে সার্ত্রের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিলেন। তাদের সম্পর্ক নতুন দিকে মোড় নেয় যখন মেও অ্যাগ্রিগেশন পরীক্ষায় ব্যর্থ হন। তখন বোভোয়ার আবিষ্কার করেন যে সার্ত্রের বিশ্ববিদ্যালয়ের মজার চরিত্রের আড়ালে একজন গভীর
উদার এবং দর্শনের প্রতি আবেগী মানুষ লুকিয়ে আছেন। তাদের সম্পর্ক দ্রুত গভীর হয়ে ওঠে এবং এটি শুধুমাত্র রোমান্টিক নয়, বুদ্ধিবৃত্তিক বন্ধুত্বেও পরিণত হয়। বোভোয়ার সার্ত্রকে তার চিন্তার অতুলনীয় বন্ধু বলে উল্লেখ করেছিলেন, তবে তাদের সম্পর্ক কোনো একমুখী বা সরল ছিল না। বোভোয়ারের ব্যক্তিগত ডায়েরি একটি আরও জটিল সম্পর্কের গল্প বলে। বোভোয়ার কখনোই সার্ত্রের অধীনস্থ ছিলেন না, বরং তিনি আত্মবিশ্বাসী ও সমালোচনামূলক ছিলেন। এমনকি সার্ত্রের প্রথম দিকের প্রবন্ধগুলোকে তিনি কাঁচা বলে মন্তব্য করেছিলেন। তাদের তুমুল আলোচনা থেকে জন্ম নেওয়া অনেক দার্শনিক ধারণা, যা পরবর্তীতে সার্ত্রের নামে পরিচিত হয়, আসলে তাদের যৌথ চিন্তার ফসল ছিল। বোভোয়ারের মেধার প্রমাণ তার একটি অসাধারণ কৃতিত্বে দেখা যায়। মাত্র 21 বছর বয়সে তিনি অ্যাগ্রিগেশন পরীক্ষায় পাশ করেন এবং সেই সময়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়েন। একই বছর সার্ত্র পরীক্ষায় পাশ করলেও তার বয়স ছিল 24 এবং তিনি এর আগে একবার ব্যর্থ হয়েছিলেন। তাদের সম্পর্ক ছিল সত্যিকারের বুদ্ধিবৃত্তিক অংশীদারিত্ব। তারা একে অপরকে চ্যালেঞ্জ করতেন, অনুপ্রাণিত করতেন এবং তাদের চিন্তা ভাবনাকে গভীরভাবে সম্মান করতেন। বোভোয়ার সার্ত্রের সমান ছিলেন এক দুর্দান্ত দার্শনিক, সমালোচনামূলক চিন্তক এবং স্বাধীন চেতা নারী। তাদের গল্প প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন। এটি শুধু একটি বিখ্যাত যুগলের গল্প নয়, বরং দুটি অসাধারণ মস্তিষ্কের গল্প, যারা 20 শতকের দার্শনিক চিন্তাকে তাদের নিজ নিজ মেধা আর যৌথ প্রচেষ্টায় রূপ দিয়েছিলেন। বোভোয়ারের জীবন আমাদের শেখায় কিভাবে বুদ্ধিবৃত্তিক আবেগ, সমালোচনামূলক চিন্তাভাবনা আর পারস্পরিক সম্মান একটি রূপান্তরমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে, যা প্রচলিত সম্পর্কের গতানুগতিক ধারণাকে অতিক্রম করে। চ্যাপ্টার 6 of 8 বিকামিং বিহেভিয়ার। সিমন দ্য বোভোয়ার আর জন পল সার্ত্রের জটিল প্রেমের গল্প। 1929 সাল। সিমন দ্য বিহেভিয়ার আর জন পল সার্ত্রে এমন এক সম্পর্ক শুরু করলেন যা তখনকার প্রেমের প্রচলিত ধারণাগুলোকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছিল। মেরিগন্যাকে বোভোয়ারের পরিবারের এস্টেটে এক গ্রীষ্মের সময় তারা তাদের সম্পর্কের শর্তগুলো ঠিক করেন। তারা ঠিক করলেন সম্পর্কটা হবে ওপেন, একদম স্বাধীনতা আর নিজের বিকাশের ওপর ভিত্তি করে। এর মানে তারা চাইলে একাধিক মানুষকে ভালোবাসতে পারবেন। বোভোয়ার খুব উৎসাহিত ছিলেন এই আইডিয়াটা নিয়ে। তাঁর বিশ্বাস ছিল ব্যক্তিগত স্বাধীনতা সব কিছুর ওপরে। তাদের সম্পর্কের ভিত ছিল বৌদ্ধিক সংযোগ আর পারস্পরিক বোঝাপড়া। তারা ঘন্টার পর ঘন্টা দার্শনিক তর্ক, সাহিত্য আলোচনা আর জীবন নিয়ে তাদের ভাবনা শেয়ার করতেন। কেউই অন্যের থেকে সম্পূর্ণ আবেগগত একচেটিয়া দাবি রাখেননি। কিন্তু প্রথম বড় পরীক্ষা এলো ওলগা কোজাকোভিচের সঙ্গে। ওলগা ছিলেন 19 বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী। বোভোয়ার আর সার্ত্রে দুজনেই তার প্রতিভায় মুগ্ধ হন। তারা একসাথে অনেক সময় কাটাতে শুরু করেন, কিন্তু এই ত্রয়ী সম্পর্কের মধ্যে থেকেই তাদের ওপেন রিলেশনশিপের জটিলতা ধরা পড়ে। এই সময়ে অপ্রত্যাশিত আবেগ বেরিয়ে আসে। বোভোয়ার বিরক্ত হতে শুরু করেন, কারণ সার্ত্রের ওলগার প্রতি আকর্ষণ বাড়ছিল। অন্যদিকে সার্ত্রেও রাগান্বিত হন যখন ওলগা অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাগুলো তাদের ফ্রি লাভের আদর্শনিক ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। এরপর অনেক বছর ধরে তারা বিভিন্ন মহিলা ছাত্রের সাথে সম্পর্কে জড়িয়েছেন। তাদের বিশ্বাস ছিল এসব সম্পর্ক ছিল সম্মতিমূলক এবং স্বাধীন, কিন্তু তারা যে তাদের প্রভাবশালী অবস্থান ব্যবহার করেছিলেন সেটা তারা হয়তো ঠিক বুঝতে পারেননি। তাদের সম্পর্কের অন্ধকার দিকগুলোও ছিল। তারা যাদের স্বাধীনতা দিতে চেয়েছিলেন তাদের উপর প্রায়ই তাদের বৌদ্ধিক আর সামাজিক প্রভাব বিরাজ করত। এই ক্ষমতার ভারসাম্যহীনতা পরবর্তী সময়ে তাদের সুনামের ওপর কালো দাগ ফেলেছিল। বোভোয়ার শিখেছিলেন যে সম্পর্ক খুবই সংবেদনশীল জিনিস এবং এতে যত্ন আর পরিশ্রম লাগে। তাদের
আজীবন সঙ্গ প্রমাণ করে যে প্রচলিত ধারা থেকে আলাদা সম্পর্ক টিকে থাকতে পারে, তবে সেটা সহজ নয়। অনেক আবেগগত কাজ আর সমঝোতা লাগে। তাদের প্রেম ছিল তখনকার সময়ের জন্য বিপ্লবী। তারা একগামিতার প্রচলিত প্রত্যাশা বাদ দিয়ে ব্যক্তিগত স্বাধীনতা আর বৌদ্ধিক সংযোগকে গুরুত্ব দিয়েছিলেন। জটিলতা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল গভীর বৌদ্ধিক আর আবেগময় অংশীদারিত্ব। তারা একে অপরের কাজকে সমর্থন করেছেন, ভাবনাকে চ্যালেঞ্জ করেছেন আর সারা জীবন গভীর সংযোগ বজায় রেখেছেন। তাদের গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সমান আর স্বাধীন সম্পর্ক তৈরি করা কতটা কঠিন। ব্যক্তিগত আদর্শ বাস্তব জীবনের আবেগগত ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। চ্যাপ্টার 7 অফ 8 বিকামিং বিহেভিয়ার। সিমন দ্য বোভোয়ার, সাত্রের দার্শনিক দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ। 1943 সালে জাঁ পল সাত্র তার বিখ্যাত দার্শনিক গ্রন্থ বিইং অ্যান্ড নাথিংনেস প্রকাশ করেন, যা তার বুদ্ধিবৃত্তিক খ্যাতি দৃঢ় করে। যদিও সিমন দ্য বোভোয়ার আর সাত্র অনেক দর্শনীয় ধারণা ভাগাভাগি করতেন, তবে তিনি তার অস্তিত্ববাদী দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে সরাসরি দ্বিমত পোষণ করেন। সাত্র তার দর্শনে দুটি প্রধান ধারণা উপস্থাপন করেছিলেন: ফ্যাক্টিসিটি এবং ট্রান্সকেন্ডেন্স। ফ্যাক্টিসিটি এমন এক ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে বোঝায় যা আমাদের জন্মগত এবং পরিবর্তন করা যায় না, যেমন লিঙ্গ, ত্বকের রং, জন্মস্থান বা পারিবারিক পটভূমি। ট্রান্সকেন্ডেন্ট বোঝায় আমাদের এই পূর্ব নির্ধারিত বৈশিষ্ট্যগুলো অতিক্রম করার ক্ষমতাকে। সাত্র বিশ্বাস করতেন যে মানুষ সবসময় তাদের পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম। তিনি যুক্তি দিয়েছিলেন যে মানুষ তাদের স্বভাবগত বৈশিষ্ট্য বা পরিচয়ে সীমাবদ্ধ নয়। উদাহরণস্বরূপ, একজন ওয়েটার কেবল তার পেশা দ্বারা সংজ্ঞায়িত নয়, তিনি ইচ্ছা করলে নিজেকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারেন। কিন্তু বোভোয়ার এই ধারণাকে সরলীকৃত বলে মনে করেছিলেন। তিনি শাস্ত্রের এই অনুমানকে চ্যালেঞ্জ করে বাস্তব জগতের জটিলতা তুলে ধরেন। যারা সামাজিক বৈষম্য বা নিপীড়নের শিকার, তাদের কি হবে? 1930-এর দশকের ইউরোপে একজন ইহুদি কি সহজেই তার বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করতে পারতেন? তার সমালোচনার কেন্দ্রে ছিল ক্ষমতার ধারণা। বোভোয়ার দেখিয়েছিলেন যে সবার জন্য তাদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ সমান নয়। একটি সীমাবদ্ধ পরিবেশে থাকা এক নারী যেমন হারেমে বন্দী, তার পছন্দের পরিসর একজন স্বাধীন সামাজিক অবস্থানে থাকা ব্যক্তির চেয়ে অনেক কম। তার রচনা পাইরাস অ্যান্ড সাইনিয়াস এবং এথিক্স অফ অ্যাম্বিগুইটি, তার রচনা পিরিয়াস অ্যান্ড সাইনিয়াস এবং এথিক্স অফ অ্যাম্বিগুইটিয়ে বোভোয়ার মানব স্বাধীনতার একটি আরো সূক্ষ্ম ব্যাখ্যা দেন। তিনি দেখান যে ট্রান্সেন্ডেন্স কেবল ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, এটি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের ওপরও নির্ভর করে। এই দার্শনিক মতভেদ তার পরবর্তী কাজের ভিত্তি হয়ে ওঠে। বোভোয়ার প্রমাণ করেন যে ব্যক্তিগত স্বাধীনতা জটিল এবং এটি কাঠামোগত ক্ষমতা দ্বারা গভীরভাবে প্রভাবিত। তিনি যুক্তি দেন, প্রকৃত মুক্তি তখনই সম্ভব যখন আমরা এই কাঠামোগত সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করি এবং তা মোকাবিলা করার চেষ্টা করি। তার এই দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লবী। তিনি অস্তিত্ববাদী চিন্তাকে প্রসারিত করেন, যেখানে সামাজিক প্রেক্ষাপট, লিঙ্গ এবং কাঠামোগত বৈষম্যের কথা অন্তর্ভুক্ত করা হয়। বোভোয়ার দেখিয়েছিলেন যে ব্যক্তিগত স্বাধীনতা বৃহত্তর সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই দার্শনিক ভিন্নমত আমাদের শেখায় দর্শনের প্রকৃতি কতটা গতিশীল। বোভোয়ার সাত্রের ধারণাগুলো অন্ধভাবে গ্রহণ করেননি, বরং সেগুলো নিয়ে সমালোচনামূলকভাবে চিন্তা করেছেন এবং নিজের অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। তার কাজ আজও দর্শন, নারীবাদ এবং সামাজিক তত্ত্বের চিন্তকদের অনুপ্রাণিত করে চলেছে। বোভোয়ার দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত ক্ষমতা এবং কাঠামোগত সীমাবদ্ধতার জটিল সম্পর্ককে বোঝা যায়।
চ্যাপ্টার 8 অফ 8 বিকামিং বোভোয়ার। সিমন দ্য বোভোয়ার, নৈতিক স্বাধীনতা আর দায়িত্বের দর্শন। সিমন দ্য বোভোয়ারের দার্শনিক চিন্তাধারা নৈতিক জীবনযাপনের গভীর অনুসন্ধানের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, যেখানে তার সঙ্গী জন পল সার্ত্রে প্রধানত ব্যক্তিগত স্বাধীনতার ওপর জোর দিয়েছিলেন। বোভোয়ার সেখানে দেখিয়েছিলেন কিভাবে ব্যক্তিগত কাজগুলো অন্যদের উপর প্রভাব ফেলে। সার্ত্রের দার্শনিক গ্রন্থ বিং অ্যান্ড নাথিংনেস নৈতিক জীবনের বিষয়ে খুব সংক্ষিপ্ত আর অস্পষ্ট আলোচনা করেছিল। তিনি বোঝাতে পারছিলেন না কিভাবে ছোটখাটো ব্যক্তিগত কাজ আর বিশাল পৃথিবী পাল্টে দেওয়া সিদ্ধান্তের মধ্যে পার্থক্য তৈরি হয়। বোভোয়ার এই সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন এবং সেটা কাটিয়ে উঠতে চেয়েছিলেন। পিউরস অ্যান্ড সাইনিয়াস নামক প্রবন্ধে বোভোয়ার ইতিহাসের একটি উদাহরণ ব্যবহার করে নৈতিক সিদ্ধান্তের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি দেখিয়েছিলেন এক রাজা যিনি বিশ্ব জয় করার পরিকল্পনা করছেন এবং তার উপদেষ্টা, এই দুজনের কথোপকথনে কিভাবে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো গভীর প্রভাব ফেলে। সার্ত্রে যেখানে বলেছিলেন অন্য মানুষই নরক, বোভোয়ার একেবারে উল্টো ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন মানব সংযোগ ছাড়া পৃথিবী অসহ্য হয়ে উঠত। বোভোয়ারের দর্শন দেখায় আমাদের কাজগুলো প্রতিনিয়ত অন্যের জীবনে প্রভাব ফেলছে, আর এই বোঝাপড়া নৈতিক জীবনের জন্য অত্যন্ত জরুরি। বোভোয়ার এমন একটি ধারণা সামনে এনেছিলেন যা তখনকার সময়ে একেবারে নতুন ছিল। ব্যক্তিগত স্বাধীনতা দায়িত্বপূর্ণ হতে হবে। তিনি বলেছিলেন শুধু নিজের স্বাধীনতা খোঁজা যথেষ্ট নয়, আমাদের কাজগুলো অন্যদের জীবনে প্রভাব ফেলে, তাই নৈতিক দৃষ্টিভঙ্গি রাখা খুবই গুরুত্বপূর্ণ। বোভোয়ারের দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রচলিত অস্তিত্ববাদী চিন্তার নৈরাশ্যবাদকে চ্যালেঞ্জ করেছিল। সার্ত্রে যেখানে প্রায়ই ব্যক্তিগত অস্তিত্বগত যন্ত্রণার কথা বলতেন, বোভোয়ার সেখানে সামাজিক দায়িত্ব আর পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন। বোভোয়ারের দর্শনের মূলে একটি সহজ অথচ গভীর বার্তা ছিল। তিনি বলেছিলেন ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করতে হবে, কিন্তু সেই সঙ্গে আমাদের সিদ্ধান্তের বৃহত্তর প্রভাবও বুঝতে হবে। আমাদের কাজগুলো কখনোই সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। বোভোয়ারের এই চিন্তা তার সময়ের জন্য বিপ্লবী ছিল। তিনি অস্তিত্ববাদে নারীবাদী আর মানবতাবাদী দিক যোগ করেছিলেন, যেখানে ব্যক্তিগত বিচ্ছিন্নতার বদলে সামষ্টিক মানব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তার কাজ আজও দার্শনিক, নীতিশাস্ত্রবিদ আর সামাজিক চিন্তাবিদদের অনুপ্রাণিত করে চলেছে। ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে সামাজিক দায়িত্বকে যুক্ত করে বোভোয়ার মানব অস্তিত্বের একাধিক সংযোগময় আর সহানুভূতিশীল ধারণা তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত বোভোয়ার দেখিয়েছিলেন প্রকৃত স্বাধীনতা মানে শুধু নিজের মুক্তি নয়, বরং অন্যদের সঙ্গে অর্থবহ আর নৈতিক সম্পর্ক তৈরি করা। তার দর্শন আমাদের ভাগাভাগি করা মানব অভিজ্ঞতার এক শক্তিশালী স্মারক হয়ে রয়ে গেছে। কনক্লুশন। বিকামিং বোভোয়ার। সিমন দ্য বোভোয়ার ভুল বোঝা এক দার্শনিক পথিকৃৎ। দশকের পর দশক ধরে সিমন দ্য বোভোয়ারের অসাধারণ দার্শনিক অবদানগুলি অবমূল্যায়িত হয়েছে। সাধারণভাবে জন পল সার্ত্রের সঙ্গিনী হিসেবে দেখা হলেও সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে তার স্বতন্ত্র এবং অনন্য দার্শনিক পরিচয়। বোভোয়ারের দার্শনিক যাত্রার সূচনা তার শৈশবে। তার ধর্মীয় লালন পালন, পরিবারের দ্বন্দ্বময় পরিবেশ এবং গভীর পাঠাভ্যাস তার বুদ্ধিবৃত্তিক বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। সমসাময়িক অনেক দার্শনিকের তুলনায় বোভোয়ার নৈতিক জীবনযাপনের প্রশ্নে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল জটিল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। একদিকে ছিলেন তার ধর্মপ্রাণ মা, অন্যদিকে তার নাস্তিক বাবা। এই বৈপরীত্য তাকে ছোটবেলা থেকেই দার্শনিক দ্বন্দ্বগুলো মোকাবিলা করতে এবং প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। সার্ত্র যেখানে ব্যক্তি স্বাধীনতার ওপর জোর দিয়েছিলেন,
বোভার সেখানে আরো গভীর সূক্ষ্ম এক দার্শনিক ধারণা গড়ে তোলেন। তিনি বিশ্বাস করতেন ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সামাজিক দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। তার কাজ দেখায় ব্যক্তিগত কাজগুলো কিভাবে সামষ্টিক মানব অভিজ্ঞতায় প্রভাব ফেলে। নতুন গবেষণায় বোভারের মৌলিক চিন্তাধারা উন্মোচিত হয়েছে। আগে যেসব দার্শনিক ধারণা সার্ত্রের নামে চালানো হয়েছিল তার অনেকগুলোরই উৎস বোভারের লেখালেখি এবং আলোচনা। তার দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল মানব সম্পর্ক এবং নৈতিক জীবন। তিনি মনে করতেন প্রকৃত স্বাধীনতা তখনই সম্ভব যখন আমরা অন্যদের কথা বিবেচনা করি। সার্ত্রের স্বতন্ত্রবাদী দৃষ্টিভঙ্গির বিপরীতে বোভার পারস্পরিক সংযুক্তি এবং পারস্পরিক দায়িত্বের ওপর জোর দিয়েছিলেন। তার রোমান্টিক জীবনও ছিল জটিল এবং প্রায়শই ভুল বোঝা। সার্ত্রের সঙ্গে তার উন্মুক্ত সম্পর্ক প্রচলিত প্রেমের ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেছিল। একই সঙ্গে তিনি একাধিক গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন, যা তার ব্যক্তিগত স্বাধীনতা এবং আবেগিক জটিলতায় বিশ্বাসের প্রতিফলন। বোভারের কাজ আজও দার্শনিক, নারীবাদী এবং সমাজতাত্ত্বিক চিন্তাবিদদের অনুপ্রাণিত করে। তিনি দেখিয়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে দার্শনিক বোঝাপড়াকে প্রভাবিত করে। তার কাছে দর্শন ছিল কেবল তত্ত্ব নয়, বরং মানব অভিজ্ঞতার জীবন্ত অনুসন্ধান। তার লেখার মাধ্যমে বোভার সামাজিক প্রত্যাশা এবং দার্শনিক প্রথাগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি মানব অস্তিত্ব বোঝার একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিপূর্ণ পদ্ধতি তৈরি করেছিলেন। তার উত্তরাধিকার প্রমাণ করে সমালোচনামূলক চিন্তা এবং বুদ্ধিবৃত্তিক সাহস কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারে। বোভারের জীবন এবং কাজ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত বোঝাপড়া আসে প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করার এবং জটিলতাকে গ্রহণ করার মধ্য দিয়ে। তিনি আজও স্বাধীন চিন্তা এবং দার্শনিক উদ্ভাবনের এক অনন্য মাইলফলক।